আসসালামু আলাইকুম। বি ব্রেইনারের মেন্টরশিপ প্রোগ্রামের গাইডলাইন সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে, তোমাদের পলাশ ভাইয়া, এবং আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আমাদের সবার প্রিয় তামিম ভাইয়া। ওয়েলকাম তামিম ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ পলাশ। আচ্ছা, আমাদের আজকের এই সেশনের মেইন যে পার্টটুকু বা আসলে উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্যটা হচ্ছে তোমাদেরকে সঠিক গাইড দেওয়া, গাইডলাইন দেওয়া, যাতে করে তোমরা তোমাদের নিজের পথ নিজেরা বেছে নিতে পারো এবং নিজের ভবিষ্যৎটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারো। আমরা ইদানিং ফেসবুক বা ইউটিউবের অনেকগুলো পোস্টের, অনেকগুলো কমেন্টে বিভিন্ন ধরনের প্রশ্ন পাচ্ছিলাম, যেগুলোর উত্তর আসলে তোমরা কোথাও ঠিকভাবে পাচ্ছিলা না। সেই প্রশ্নগুলোই আমি আজকে নোট ডাউন করে নিয়ে আসছি, যেগুলো আমরা তামিম ভাইয়ের কাছ থেকে শুনবো, সেগুলোর উত্তর শুনবো, যাতে করে তোমরা সঠিক উত্তরটা পাও এবং নিজের ডিসিশনটা মেক করতে পারো। তো ভাইয়া, স্টুডেন্টের পক্ষ থেকে আপনার জন্য আমার প্রথম প্রশ্ন যে মেডিকেল এবং নার্সিং, মেডিকেল এবং নার্সিং এই সেক্টরটাতে আসলে ন্যূনতম জিপিএ রিক্রুটমেন্ট কত এবং জিপিএ মার্ক কত, বা এই সম্পর্কে মানে সকল ডিটেইলস যদি আপনি একটু সংক্ষিপ্ত সময় যদি একটু জানাতেন। থ্যাংক ইউ। প্রতি বছর আমরা যেহেতু 2016 সাল থেকে নার্সিং অ্যাডমিশন ক্যান্ডিডেট এবং মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট, ইভেন ভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট, এই 3 ক্যাটাগরি স্টুডেন্টের জন্যই কিন্তু 2016 সাল থেকে আমরা কাজ করছি, এবং এরপরে আমরা পূর্ণাঙ্গ রূপে ডেডিকেটেডভাবে নার্সিং অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য কাজ করেছি। দীর্ঘ এই সময়ে আমরা স্টুডেন্টদের নিয়ে কাজ করার অভিজ্ঞতার আলোকে আমরা এইটুকু দেখেছি, শুধুমাত্র জিপিএ কম থাকার কারণে অনেক স্টুডেন্টের মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার মানে সৌভাগ্য হয় নাই। অনেকে জিপিএ কম ছিল, খুব ভালো প্রিপারেশন নিয়েছে, জিপিএ নাম্বারটা কাটার কারণে অনেকে সরকারি মেডিকেলে চান্স পায়নি, ইভেন ভালো নাম্বার তুলতে ব্যর্থ হয়েছে, ওভারঅল তার ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ হয়নি। সো এই ক্ষেত্রে বলবো জিপিএ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষায় নতুন নিয়ম অনুযায়ী 8.50 হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্ট। নার্সিংয়ে জিপিএর জন্য বরাদ্দ থাকে 50 মার্ক, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় জিপিএর জন্য বরাদ্দ থাকে 100 মার্ক। এই 100 মার্কের মধ্যে এইচএসসি থেকে, যে এইচএসসি এবার অনেক স্টুডেন্টে কিন্তু আশানুরূপ পরীক্ষা দেয় নাই, কিছু কয়েকটা সাবজেক্টে স্টুডেন্টের পরীক্ষার সমস্যা হয়েছে, সেখানে 60% নাম্বারে কিন্তু থাকতেছে তোমার হচ্ছে এইচএসসি থেকে। তার মানে জিপিএ যে যদি এ প্লাস হয় সেটাকে 12 দিয়ে গুণ দিতে হবে, এবং এসএসসি জিপিএ কে 8 দ্বারা গুণ দিতে হবে। এটা হচ্ছে মেডিকেলের জন্য। তার মানে মেডিকেলের জন্য জিপিএ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারো টার্গেট যদি মেডিকেল হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তার খুব ভালো একটা জিপিএ থাকা প্রয়োজন, এবং জিপিএ শুধু থাকলে হচ্ছে না, তার কিন্তু হচ্ছে বেসিকটা স্ট্রং হওয়া ইজ ভেরি এসেনশিয়াল। অন্যথায় নার্সিংয়ের ক্ষেত্রে যদি কারো 6.50 টোটাল জিপিএ থাকে এসএসসি এবং এসএসসি দুটো মিলিয়ে, সেক্ষেত্রে সে কিন্তু আবেদন করতে পারছে নার্সিং ভর্তি পরীক্ষায়। এবং নার্সিং ভর্তি পরীক্ষায় জিপিএর জন্য কিন্তু মেডিকেলের মতো 100 মার্ক না, মাত্র 50 মার্ক শুধুমাত্র জিপিএ থেকে। আর ভর্তি পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষাতে 100 মার্ক হচ্ছে তোমার এই এমসিকিউতে, নার্সিংও 100 মার্ক হচ্ছে এমসিকিউতে। মেডিকেল ভর্তি পরীক্ষাতে তোমার নতুন করে হচ্ছে মানবিক গুণাবলী যুক্ত করা হয়েছে, নার্সিংয়েও নতুন করে মানবিক গুণাবলী যুক্ত করা হয়েছে। তার মানে এখানে কিছু কিছু জায়গায় সাদৃশ্য রয়েছে, আবার কিছু কিছু জায়গায় বৈসাদৃশ্য রয়েছে। সবচেয়ে বড় যেই মজার বিষয়, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকলেও নার্সিং কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নাই। এটা একটা স্টুডেন্টের জন্য অনেক বেশি অ্যাসিওরিং। সো আমি এই জন্য বলবো, একটা স্টুডেন্ট যদি সিরিয়াসলি পড়াশোনা করার চিন্তা ভাবনা করে যে আমাকে অবশ্যই আমার পরিবারের পাশে দাঁড়াইতে হবে, তাহলে তার ডিসিশন নিতে হবে তার জিপিএটা কেমন আসতে পারে এইচএসসিতে, এটার উপরে ডিপেন্ড করে। কারণ সে যদি টার্গেট থাকে ডাক্তারি পড়া, মেডিকেলে পড়া, তার কিন্তু তার জিপিএর উপরে কিন্তু 100 মার্ক দেখতে হবে। তার সে এবার এসএসসি পরীক্ষা তার ভালো হয়েছে কিনা, যদি ভালো হয় গুড টু গো, মেডিকেল ইজ ভেরি গুড চয়েস। যদি জিপিএ নিয়ে তার সংশয় থাকে, আই থিঙ্ক তার চিন্তা ভাবনা করা উচিত যে তার মেডিকেলের দিকে যাওয়া উচিত কি উচিত না। আচ্ছা আচ্ছা, তার মানে জিপিএটা আসলে তার জন্য ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। যদি তোমাদের জিপিএ যদি কম হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সেই অনুযায়ী চয়েসটা আসলে করতে হবে। রাইট। স্টুডেন্টের পক্ষ থেকে ভাইয়া আরেকটা প্রশ্ন অনেক বেশি আসে, যে একটা মিথ আছে এরকম যে ভালো কোনো নামি দামি ইউনিভার্সিটি থেকে পড়ে ডিগ্রি পেলেই নাকি সফলতা বা চাকরি মানে এটা নাকি নিশ্চিত হয়ে যায়। এটা আসলে কতটুকু সত্য? আপনার এই যে 10 বছরের এক্সপিরিয়েন্স স্টুডেন্টকে পড়াচ্ছেন, আপনার হাত ধরে অনেক স্টুডেন্ট সফলতা পাইছে, তো এটাতে আসলে মানে কতটুকু সত্য এটা? ভেরি গুড কোয়েশ্চেন অ্যান্ড ভেরি রিলেভেন্ট। সেটা হচ্ছে, এখনকার সময় তুমি দেখবে যে অনেক জায়গায় বলে যে অনেক কাজ
এআই করে দিচ্ছে, অনেক মানুষ নাকি বেকার হয়ে যাবে, এই টাইপের নিউজ তুমি হয়তো বা অহরহ বিভিন্ন নিউজ পোর্টালে তুমি দেখবা। এইটা অনেক ক্ষেত্রে বাস্তব। এটা হচ্ছে এমন কাজগুলো এআই এর হাতে চলে যাচ্ছে যে কাজগুলো অ্যাকচুয়ালি হিউম্যান ইমোশনের ওভাবে প্রয়োজন হয় না, শুধুমাত্র রিপিটেটিভ যে কাজগুলো একটা মেশিনরে দিয়ে আমি বারবার করাইতে পারবো, এই টাইপের কাজগুলো কিন্তু আর মানুষ ওভাবে প্রয়োজন হচ্ছে না, এআই আমাকে ওই কাজগুলো করে দিচ্ছে। কিন্তু কিছু পেশা রয়েছে, কিছু কাজ রয়েছে যেগুলোর জন্য হিউম্যান ইন্টারাকশন প্রয়োজন, যেগুলোর জন্য মানবিকতা প্রয়োজন, মানুষের টাচ প্রয়োজন। তো সেই কাজগুলো কিন্তু কখনোই, সেগুলোর ডিমান্ড কখনোই কমবে না। এরকমের মধ্যে আছে তোমার মেডিকেল সায়েন্স, হেলথ রিলেটেড যেই সার্ভিসগুলো, এগুলোর বড় একটা অংশই কিন্তু হচ্ছে বলা যায় নন রিপ্লেসেবল বাই এআই। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার কিন্তু হচ্ছে এই হেলথ রিলেটেড জিনিসগুলো রিপ্লেস করতে পারছে না। তুমি দেখবা বর্তমান সময়ে তোমার ইউনিভার্সিটির অনেক সাবজেক্টকে বিভিন্ন দেশে আইসোলেট করে দেওয়া হচ্ছে, যে এই সাবজেক্টে এখন আর পড়ে মনে চাকরি বাকরি নাই। একে তো এমনিই বেকারত্ব হু করে বাড়তেছে, তার ভিতরে এমন সাবজেক্ট, সব সাবজেক্টের সোসাইটিতে ইম্প্যাক্ট আছে, কিন্তু তুমি সোসাইটিতে ইম্প্যাক্ট রাখতে গিয়ে তোমার পরিবারের মানে আর্থসামাজিক অবস্থা বিবেচনা না করে শুধুমাত্র তুমি চিন্তা করলা যে তুমি সোসাইটিতে ইম্প্যাক্ট রাখবা, যেখানে তোমার পরিবারকেই তুমি দেখতেছো না, তোমার পরিবারই তোমার হচ্ছে অর্থ কষ্টে ভুগতেছে, একটা ভালো কত হচ্ছে তোমার আইডেন্টি ক্রিয়েট করা যাচ্ছে না, এরকম একটা কন্ডিশনে একটা স্টুডেন্টের অবশ্যই ভাবতে হবে কোন ক্যারিয়ারটা আমি চয়েস করলে এআই এর এই যুগে আমি সার্ভাইভ করতে পারবো, আমি ভালো একটা স্যালারি আর্ন করতে পারবো, আমার একটা ক্যারিয়ার নিশ্চিত হবে, বাবা মার মুখ আমি উজ্জ্বল করতে পারবো ওভারঅলভাবে। শুধুমাত্র যে আমি এমন একটা ভার্সিটিতে চান্স পেলাম যে ভার্সিটির নাম শুনলে বন্ধু বান্ধবরা আমাকে বাহাবা দিচ্ছে, আসলে প্রকাশ্যে কেউ ওভাবে বাহাবা দেয় না, পেছনে গিয়ে ওই ঠিকই হচ্ছে হয় জেলাস ফিল করে অথবা ওই 4 বছরই মজা। খুব ভালো ভার্সিটিতে মোটামুটি লেভেলের একটা সাবজেক্ট পাওয়া, ওই 4 বছরের মজা। এরপরে শুরু হয় বাস্তবতা, চাকরি খোঁজা, আবার কেউ বিসিএস এর দৌড়ে নামায়, সেটা হচ্ছে তার জন্য অনেকটাই হচ্ছে সোনার হরিণের মতো, বারবার পরীক্ষা দেয় তাও বিসিএস হয় না। এগুলো বর্তমানের বাস্তবতা। সো আমরা সামনে বেকারত্ব নিয়ে হয়তো আমরা আলাপ করতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এইখানে যেহেতু আপনি অনেকগুলো ইউনিভার্সিটির কথা বলেন, তো রিপ্লেসমেন্টের একটা বিষয় চলে আসতেছে, এআই দ্বারা রিপ্লেসমেন্ট। বাট মানবিকতার দিক থেকে আমি যতটুকু মনে করি সেটা হচ্ছে যে মেডিকেল সেক্টর, অর্থাৎ মেডিকেল সেক্টরের দুইটা দিক আছে, একটা হচ্ছে ডাক্তারি পেশা, মেডিকেল সম্পূর্ণ মেডিকেল যেটা, আর একটা হচ্ছে নার্সিং পেশা, যেখান থেকে আমরা নার্স যারা হয়ে থাকে আর কি। এইখানে অনেকটাই নিশ্চিত করা যায় যে কেউ যদি মেডিকেল থেকে পড়ে, বলছে নার্সিং থেকে পড়ে, তাহলে তার অনেকটা চাকরি নিশ্চিত করা যায়। অনেকেই ডাক্তারি সম্পর্কে খুব একটা ভালো ধারণা রাখে যে তাদের বেতন বা হচ্ছে এটা খুব ইজিলি জানে। বাট আমার একটা অনেকে জানেই না যে নার্সিং থেকেও পড়ে বা নার্সিং এ চান্স পাওয়ার পর সেখান থেকে পড়ে যদি রেজিস্টার্ড নার্স হয় বা হচ্ছে কোনো একটা জায়গায় যদি কর্মসংস্থানে ঢুকে, সেখানে আসলে স্যালারি কতটুকু হইতে পারে বা মাসিক ইনকাম কতটুকু হইতে পারে, এটা যদি একটু ক্লিয়ার করে দিতেন আমাদের অডিয়েন্সদেরকে। আচ্ছা, ইটস ভেরি গুড কোয়েশ্চেন যে এক্স্যাক্টলি আমরা যেহেতু আমরা বি ব্রেনের এখন ডেডিকেটলি বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীকে আমরা প্রত্যেক বছর নার্স হওয়ার জন্য আমরা প্রিপেয়ার করি, সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের উপর ভরসা রাখে। তুমি সারপ্রাইজ হবা যে বছর আমাদের সেকেন্ড টাইমের ব্যাচের স্টুডেন্ট সংখ্যা আলহামদুলিল্লাহ এত বেশি, অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের সামগ্রিক স্টুডেন্টের চেয়েও আমাদের সেকেন্ড টাইমের ব্যাচের স্টুডেন্ট সংখ্যা বেশি। এখন এত স্টুডেন্ট কেন বি ব্রেনের এসে ভর্তি হয়? তার অন্যতম মেইন কারণ হচ্ছে স্টুডেন্টরা দেখেছে যে বিবেনা থেকে চান্স প্রাপ্তির রেকর্ড অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে বেশি, এবং বিবেনা সেই রেকর্ডটা শো করতে পারে যে এত চান্স পেয়েছে। এখন এই পেশায় আসবে, সেটা আসার জন্য একটা মোটিভেশন থাকা লাগবে। মোটিভেশন তো দুইটা হয়, মানি অ্যান্ড ফেম। সো ফেম মানে কি? এলাকায় মানুষ তাদের ভালো বলবে, পাশে আন্টি কি বলবে, বাবা মা তাকে ভালো জানতেছে, এইটা। আর মানির ক্ষেত্রে এটা হচ্ছে নার্সিং এ আলটিমেটলি একটা গ্রাজুয়াল ইনক্রিমেন্টাল স্যালারি হয়। নার্সিং পাস করার পরে একটা স্টুডেন্ট 4 বছর ধরে যদি বিএসসি নার্সিং হয়, 4 বছর কমপ্লিট করার পরে তাকে একটা লাইসেন্সিং এক্সাম দিতে হয়, সবারই দিতে হয় নার্সিংয়ে। দেওয়ার পরে সে একজন রেজিস্টার্ড নার্স হয়, আরএন হয়। আরএন হওয়ার পরে সে সরকারি হসপিটাল, ক্লিনিক, বেসরকারি হসপিটাল, ক্লিনিক, ডায়াগনোসিস সেন্টার, এবং সে চাইলে বিদেশে, যেমন জাপান রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, ইউকে রয়েছে, জার্মানি রয়েছে, এসব দেশে সে যদি যায়, সেসব দেশে অ্যাভারেজে একজন নার্সের মান্থলি স্যালারি বাংলাদেশের টাকা প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা, এর মাঝখানে। এবং বাংলাদেশের প্রেক্ষিতে যদি সে একটা মোটামুটি লেভেলে চাকরি পায়, একদম ফ্রেশার হলে হয়তো বা সেটা 12-15 হাজার টাকার মতো, একদম আমি কমায় বললে
বাট অ্যাভারেজে দেখা যায় অ্যাভারেজে 25 থেকে 30 হাজার টাকার মতো একটা ভালো স্যালারি কিন্তু পাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। এবং এরপরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে এটা কিন্তু ইনক্রিমেন্টালি বাড়ে। এর সাথে অনেকে হায়ার এডুকেশন নেয়, অনেকে এমএসএন করে, মাস্টার্স করে, অনেকে এমপিএইচ করে, তারপরে হচ্ছে অনেকে পিএইচডির জন্য যায়। আমরা দেখেছি যে নার্সিং থেকে কিন্তু হচ্ছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেকে কিন্তু চাইলে জেনারেল লাইনেও যেতে পারছে, বিসিএস দিয়ে অনেকে পুলিশ হয়েছে। রিসেন্টলি আমরা একটা নিউজ দেখেছি, সে একজন নার্স ছিল, রেজিস্টার্ড নার্স ছিল, এরপরে সে বিসিএস দিয়ে পুলিশ ক্যাডারে পুলিশ এসেছে। ক্যাডার হয়ে গেছে। তার মানে এরকম করে মানে তার ক্যারিয়ারটা সে নিজের মতো করে হচ্ছে সে শিফট করতে পারছে, মডিফাই করতে পারছে, তার যেটা ভালো লাগে। সো নার্সিং থেকে মোটামুটি অনেক ভালো লেভেলের স্যালারিটা যেরকম হচ্ছে আস্তে আস্তে ইনক্রিমেন্টালি বাড়ে, তেমনি ভাবে একজন মানুষ চাইলে সে ডাইভার্স ক্যারিয়ারের দিকে সে যেতে পারে। সো ইনিশিয়াল স্যালারি যেটা থাকে সেটা গুড টু গো ইজিলি। Right. আচ্ছা, বাট এটা বাড়ানো উচিত। এক্স্যাক্টলি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ডাক্তারদের ইনিশিয়াল একদম মেডিকেল অফিসারের স্যালারি যেরকম বাড়ানো উচিত, নার্সদেরও হচ্ছে ইনিশিয়াল স্যালারিটা অবশ্যই বাড়ানো উচিত। কারণ তারা যেই লেভেলের পরিশ্রম করে একজন নার্স, সেই হিসাবে আই থিঙ্ক বাংলাদেশের প্রেক্ষাপটে এই বেতন আরো অনেক বেশি হওয়া উচিত। বিদেশে কিন্তু মানুষ দিচ্ছে, কিন্তু আমাদের দেশে সেই বেতনটা ওইভাবে দিচ্ছে না। সো এইটা একটা ইস্যু। সো আই থিঙ্ক এটা সামনে হয়তো বা সলভ হবে আমাদের দেশে। আপনি এই নার্সিং পেশায় অনেক দিন ধরে আসলে মানে এই নার্স তৈরির কারিগরের সাথে অনেক দিন বিগত প্রায় বলতে পারি প্রায় 10 বছর, 10 বছরের বেশি সময় ধরে এটার সাথে যুক্ত আছেন। এবং বিগত বছরে প্রায় 1700 এর বেশি এখান থেকে এই 2000 এই যে আমাদের 25-26 সেশনে লাস্ট যে সেশনে 25-26 সেশনে হচ্ছে 1700 এর বেশি স্টুডেন্ট এখান থেকে চান্স পেয়েছে এবং 50-এর মানে প্রথম 50 জনের মধ্যে 23 জন স্টুডেন্ট হচ্ছে বিভিন্ন আমার এইখানে একটা ইয়া আছে যে মার্কেটে তো অনেক মানে হিউজ কম্পিটিটিভ আছে, আরো অনেকেই আছে যারা হচ্ছে নার্সিং মানে অ্যাডমিশনের সাথে যুক্ত। তাদের কিন্তু এত বেশি সাফল্য আমার এখন পর্যন্ত চোখে পড়েনি। আমার একটা কিউরিসিটি আছে যে আসলে এখানে সিক্রেটটা অ্যাকচুয়ালি কি, যারা অন্য কেউ আসলে যেটা জানে না বা কেন এত বেশি সাফল্য আসতেছে। আচ্ছা, এখানে এক্স্যাক্টলি সিক্রেট বলতে তেমন কিছু নেই। এই জিনিসগুলো আমরা সবাই জানি, সেটা জানি যে আমাদের রাইট ওয়েতে, রাইট টাইমে, রাইট অ্যামাউন্ট পরিশ্রম করতে হবে, তাই না? সঠিক সময়ে আমার সঠিকভাবে হচ্ছে আমাদের পরিশ্রম করতে হবে। এখন বিব্রেনা থেকে আমরা যেটা করি, একটা স্টুডেন্টকে আমরা শুধুমাত্র সে আমাদের সাথে যুক্ত হয়ে তাদেরকে আমি ছেড়ে দেই না। তাকে আমরা হচ্ছে নিয়মিত একটা আউটলাইনের মধ্যে রাখি, তাকে রেগুলার আমি এক্সামের মধ্যে রাখি। যেমন আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামের মধ্যেই কিন্তু হচ্ছে আমরা মানে প্রত্যেকটা এই সেশনের পরের দিনে আমরা এক্সাম রেখেছি। যেমন আগামীকালকে আমাদের একটা এক্সাম রয়েছে, অ্যান্ড এক্সামে আমাদের কি কি টপিক এটা কিন্তু আমরা বলে দিয়েছি। একটা স্টুডেন্ট সে নার্সিংয়ে পড়বে কি পড়বে না, সে কিন্তু একটা ভালো ডিসিশন নিয়ে ফেলতে পারবে। সে যদি এই এক্সামগুলোতে সে ভালো করতে পারে, সে বুঝতে পারবে যে না এক্স্যাক্টলি আমি নার্সিংয়ের কোশ্চেন প্যাটার্নের সাথে আমার ভালো মানে আমি পারতেছি। হ্যাঁ, আমি জাস্ট একটা স্টুডেন্টকে তোমাদেরকে বলবো যে তোমরা হয়তো এইটুকু চিন্তা করতে পারো, গত বছর একটা স্টুডেন্ট হয়তো বা তোমার এসএসসি পাস করেছে, এবার সে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছে, আনফরচুনেটলি জিপিএ কম থাকার কারণে তার মেডিকেলের চান্স হয়নি, এরপর ভার্সিটি পরীক্ষা দিয়েছে, কোনো মতে কোনো লেভেলের একটা সাবজেক্ট পেয়েছে, কিন্তু সে সেখানে খুশি না। এরপরে সে হচ্ছে আবার টিউশনি করাচ্ছে, পাশাপাশি আবার সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিচ্ছে। এটা যে একজনের গল্প তা না, এরকম হাজার হাজার শিক্ষার্থী রয়েছে যারা এই নিজের জন্য রাইট প্রফেশন কোনটা, নিজে জন্য রাইট হচ্ছে ডিরেকশন করে এটা বুঝতে না পারার কারণে অনেকে কিন্তু হচ্ছে মানে খুবই একদম বিপদে পড়ে যায়। সো এক্ষেত্রে আমি বলবো আমরা বিভিন্ন স্টুডেন্টকে রাইটভাবে গাইড করতে পারি, কার জন্য কোনটা ভালো। হ্যাঁ, আমরা আমাদের ইনবক্সে অসংখ্য মেসেজ আসে যে ভাইয়া আমার জিপিএ এত, আমার জন্য কোনটা ভালো হবে। এটা অনেক স্টুডেন্ট কোশ্চেন করে। সো এটা শুধু এরকম কোশ্চেন, একটা স্টুডেন্ট পড়তে গিয়ে তার অনেকের পড়তে ইচ্ছা করে না, অনেকের পড়তে বসলে ঘুম আসে, অনেকে মনোযোগ ধরে রাখতে পারে না, অনেকে হচ্ছে মোবাইল অ্যাডিক্টেড, অনেকে পরিবারের সমস্যা চলে, অনেকে ফিনান্সিয়াল বিভিন্ন ইস্যু থাকে। এরকম অনেক ইস্যু কিন্তু একটা স্টুডেন্টের ফেস করতে হয় তাই পড়াশোনা করাকালীন সময়ে। সো অ্যাজ এ বিবিএনার আমরা এই ইস্যুগুলো তাকে পার্সোনালি অ্যাড্রেস করি। যদিও আমাদের কথা ছিল কি শুধু পড়াশোনা করানো, পড়াশোনা শুধু সিঙ্গেল একটা জিনিস না, এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। যে মানুষটা পড়াশোনা করছে সে যদি মানসিকভাবে স্টেবল না থাকে, সে যদি সুস্থ না থাকে, সে পড়বে কী করে, রাইট? সো আমরাই আমাদের স্টুডেন্টকে একদম সামগ্রিকভাবে সাপোর্ট দেওয়ার ট্রাই করি বলে আমাদের স্টুডেন্টরা আমাদের প্রতি এত ডেডিকেটেড থাকে এবং আমরা যা পড়াই সেটার প্রতি ডেডিকেটেড থাকে। আলটিমেটলি পড়াশোনার প্রতি সে ডেডিকেটেড থাকে বলেই এত স্টুডেন্ট বিবিএন থেকে চান্স পায়, যে কারণে আমরা দেখতে পাচ্ছি বিবিএন প্রত্যেক বছর তার বিগত বছরের রেকর্ডটা ভাঙতে পারছে। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের মেবি একটা সাউন্ড ইস্যু আসতেছে, সাউন্ড মানে ইকো হচ্ছে না, ডাবল হচ্ছে। ভাই সাউন্ড ইস্যু মেবি হচ্ছে। ইয়া দেন।
ওকে, আমরা একটু আচ্ছা আমরা এই ফাঁকে তোমাদের একটু কমেন্ট করে না, তোমাদের মধ্যে কমেন্টগুলো পড়ি আমরা হ্যাঁ একটু, যেহেতু সাউন্ড প্রবলেম হচ্ছে এটা আমরা সলভ করার চেষ্টা করতেছি। এন্ড আচ্ছা এইখানে ভাইয়া আমি একটা কমেন্ট দেখতে পারতেছি, এই কোর্সে হচ্ছে নাম কি এমডি ইউনুসারি, আচ্ছা যাই হোক নামটা একটু হ্যাঁ, তো এই ক্ষেত্রে ওর যেহেতু জিপিএস 7.8 এর কাছাকাছি, মানে ও যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে না, ওর জিপিএ নেই, সেক্ষেত্রে আমি বলবো তুমি হচ্ছে ইউ ক্যান ট্রাই ফর নার্সিং জন্য ট্রাই করতে পারো। তোমার এই জিপিএ দিয়ে তুমি নার্সিং এ ট্রাই করতে পারবে, এবং ইটস এ টেকনিক্যাল স্কিল, এটা তুমি কমপ্লিট করার পরে ডেফিনেটলি তুমি হচ্ছে চাকরি, এটা এমন না যে এটার সেক্টর তুমি পাবা না, অবশ্যই তুমি এটা সেক্টর পাবা, স্কোপ আছে, সো ইউ ক্যান গো ফর নার্সিং। এই ক্ষেত্রে ছেলে মানুষ হলে অবশ্যই ফার্স্ট ট্রাই করো বিএসসি নার্সিং দেওয়ার জন্য। যদি বিএসসি নার্সিং এক্স্যাক্টলি ইফ ইউ ডোন্ট ফিল কনফিডেন্ট, দেন ইউ ক্যান গো ফর ডিপ্লোমা ইন নার্সিং। আর মিডওয়াইফারি শুধুমাত্র মেয়েরা দিতে পারে, এখানে ছেলেরা দিতে পারে না, সো এটা অনেকে জানে না যে হচ্ছে মিডওয়াইফারি কারা দিবে, শুধুমাত্র মেয়েরা দিতে পারে, ঠিক আছে। আর ডিপ্লোমা ছেলে মেয়ে সবাই দিতে পারে, সায়েন্স আর্টস কমার্স সবাই দিতে পারে, আর বিএসসিটা শুধুমাত্র হচ্ছে দিতে পারে যারা সায়েন্স স্টুডেন্ট, রাইট। সেক্ষেত্রে ওদের জীববিজ্ঞানে জিপিএ 2.50 মিনিমাম থাকতে হবে আর কি। আচ্ছা এইখানে আমাদের আরেকটা প্রশ্ন পাইছি আমি, যে ভাই বিএসসি নার্সিং শেষ করে বিদেশে যাওয়া যাবে কিনা? আমরা তো জানি যাওয়া যায়, বাট ও ব্র্যাকেট আরেকটু লিখছে সে হচ্ছে মেল, অর্থাৎ পুরুষ আর কি। ওকে, ভেরি গুড। সে এখন আরো বেশি, ধরো হচ্ছে জাপানে অনেক বেশি পরিমাণ জেরিয়াট্রিক মানুষ রয়েছে, যারা হচ্ছে বয়স হয়ে গেছে 70-80 বছর বয়স, তারা ওইভাবে হচ্ছে স্বাধীনভাবে চলাচল করতে পারে না, তাদের সহায়তা প্রয়োজন হয়। সো তারা এরকম আমাদের মতো বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর হচ্ছে তোমার শ্রীলঙ্কা, এই টাইপের দেশগুলো থেকে তারা নার্স হায়ার করে, অনেক উচ্চ বেতনে হায়ার করে, 2 থেকে 3 লাখ, যেটা আমি প্রথমে বলেছি, এই বেতনে কিন্তু যেতে পারে। তো এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে বিভিন্ন দেশ অনুযায়ী ওইটি এক্সাম দিতে হয়, ওই দেশের যেই ল্যাঙ্গুয়েজটা শেখায় এইটুকু এক্সট্রা করে শিখতে হয়। তবে এই জিনিসগুলো শিখতে মানে করবা তুমি হচ্ছে আগে যখন তুমি নার্স হয়ে যাবা, তারপরে তুমি 3-4 মাস সময় নিয়ে এগুলোর জন্য প্রিপারেশন নিলে ডেফিনেটলি খুব ভালো একটা দেশে যদি যাইতে পারো তুমি, তোমার মানে ক্যারিয়ার একদম মানে সেট আপ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে ভাই থার্ড টাইম থাকবে কিনা। ইয়েস, নার্সিং ভর্তি পরীক্ষায় থার্ড টাইম গত বছর ছিল, এবছর ইনশাল্লাহ থাকবে। থার্ড টাইমের রাখার নার্সিং অন্যতম মূল কারণ হচ্ছে নার্সিংয়ে আবেদনকারী শিক্ষার্থীদের বড় একটা অংশই দেখা যায় যে প্রথমে অনেক ভুল ডিসিশন নেওয়ার কারণে প্রথমে বিভিন্ন জায়গায় এমন জায়গায় মানে কোচিং করতে গিয়ে এত টাকা নষ্ট করে ফেলে যে পাস করার নাম্বারও তুলতে পারে না বিভিন্ন অফলাইন কোচিংয়ে। সো এটা একটা বড় একটা বিষয়। সো এই কমেন্টে আমি দেখতে পাচ্ছি যেখানে অনেক শিক্ষার্থী আমাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, 11 কমেন্ট করছে। সো এই পাশের নাম্বার যখন তুলতে পারে না, পরবর্তীতে তারা দ্বিতীয়বার তারা আবার চেষ্টা করে। অনেকে দ্বিতীয়বার পর্যাপ্ত চেষ্টা মানে না থাকার কারণে তৃতীয়বারে যেতে হয়। এই জন্যই নার্সিংয়ে দেখা যায় যে এই বিগত কয়েকটা বছর ধরে থার্ড টাইম থাকতেছে, এবং এবছরও যতটুকু আমাদের মনে হচ্ছে, আমাদের অভিজ্ঞতার আলোকে মনে হচ্ছে এই বছরও থার্ড টাইম থাকবে। থার্ড টাইমের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তারা এখন থেকে সিরিয়াসলি পড়তে হবে, একটা সময় নষ্ট করা যাবে না। এখন তুমি থার্ড টাইমের হিসাবে এক্সট্রা সময় পেয়েছো, এটা যদি কাজে না লাগাও তাহলে তো আর থার্ড টাইমের লাভ হলো না। তুমি থার্ড টাইমের হিসাবে টাইমটা কাজে লাগাইতে হবে। আমার মনে হয় যে যদি থার্ড টাইম না থাকতো তাহলে আজকে অ্যানাউন্স করে দেওয়ার কথা ছিল, যদি না থাকতো। এটা সিম্পলি এটা ইনকেস বলতে কিছু না, কারণ এখানে আলটিমেটলি থার্ড টাইম আগে যখন উঠানো হয়েছিল তখন ওই নার্সিং যখন হচ্ছে ভর্তি পরীক্ষা হয়ে গেছে তারপর দিয়ে, ঠিক আছে, এরপরে আবার গত কয়েক বছর ধরে থার্ড টাইম চালু করেছে। সো এখন এটা এখন তো ভর্তি পরীক্ষা হয়ে গেছে আরো 4-5 মাস আগে, রাইট। এখন এর মাঝখানে কোনো হচ্ছে মানে আমাদের নিউজ আসে নাই। সো আলটিমেটলি গত বছরও এরকম একটা রিউমার বিভিন্ন জায়গা থেকে একটা রিউমার উঠিয়েছিল। সো আলটিমেটলি থার্ড টাইমের ছিল, আমাদের স্টুডেন্টরা থার্ড টাইমে পরীক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে। সো যেসব স্টুডেন্টরা এইরকম কনফিউশনে ছিল যে থার্ড টাইম থাকবে না, তারা পড়াশোনা ঘাটতি দিয়েছে, আলটিমেটলি তাদের চান্স মিস হয়েছে। সো থার্ড টাইম থাকবে, এইটুকু আমি বলতে পারি আমাদের অভিজ্ঞতার আলোকে। স্যার আমি এইবার ফার্স্ট টাইম এক্সাম দিব, আমি কি ডিপ্লোমা কোর্স করে পরে কি বিএসসি নার্সিং করতে পারবো কি না? ভেরি গুড। হ্যাঁ, একটা স্টুডেন্ট, তুমি যদি একজন ফার্স্ট টাইমের স্টুডেন্ট হয়ে থাকো, আমি আবারও বলছি, তুমি যদি একজন ফার্স্ট টাইমের স্টুডেন্ট হয়ে থাকো মানে তুমি মাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছো, এখন তোমার প্রশ্ন যে তুমি এখন ডিপ্লোমা ইন নার্সিং কমপ্লিট করবা 3 বছরের কোর্স, তারপরে তুমি বিএসসি দিতে পারবা কিনা, মানে বিএসসি নার্স হতে পারবা কিনা। ইয়েস, তোমার জন্য সেই রাস্তাটা খোলা আছে। সেটা হচ্ছে তুমি 3 বছরের ডিপ্লোমা কমপ্লিট করার পরে
পোস্ট বেসিক নামে একটা ডিগ্রি আছে, ওই ডিগ্রিটা করলে তুমি একদম বিএসসি সমান হয়ে যেতে পারবা। ঠিক আছে, সো বিএসসি করা, সেখানে তুমি বিএসসি নার্স হওয়ার তোমার এখনো সুযোগ রয়েছে। তো আশা করা যায় যে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। অ্যাজ এ বিএসসি নার্স হিসাবে তুমি নিজেকে গড়ে তোলার জন্য তোমার রাইট ট্র্যাকে আছো। তুমি প্রথমে ডিপ্লোমা দিবা, এরপরে পোস্ট বেসিক দিয়ে তুমি একজন বিএসসি নার্স হয়ে যাবা। আচ্ছা, আর শিক্ষার্থীরা তোমরা একটু জানাও যে এখন আর সাউন্ড ডাবল আসতেছে কিনা, বা হচ্ছে কোনো ধরনের সাউন্ডের মানে ইস্যু পাচ্ছ কিনা, কোনো ধরনের প্রবলেম পাচ্ছ কিনা একটু জানাও। এখন ইকো হচ্ছে কিনা একটু জানাও তো, একটু জানাও এখন ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু কাইন্ডলি জানাও, সাউন্ডটা ঠিক আছে কিনা। জুমে কমেন্ট বক্সে একটু কি লিখতেছে, নেট প্রবলেম, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, সাউন্ড ডাবল, এখন ডাবল আসবে না, আগের মেসেজ দিয়েছে। না না না, মাত্র ঠিক আছে ভাইয়া, হ্যাঁ এখন ঠিক আছে কিনা। একটু আগে সাউন্ড ডাবল আসতে ছিল, আমাদের যেহেতু ডাবল মাইক্রোফোন, এই কারণে ইস্যু হচ্ছিল আর কি, ওটা আমরা আলহামদুলিল্লাহ ফিক্স করতে পারছি। ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন ওদের কয়েকটা কোশ্চেন দিয়ে আমি একটু সামারাইজ করে দিই যে তোমার যদি জিপিএ ওভারঅল তোমার 9 এর উপরে থাকে, এসএসসি এসএসসি মিলিয়ে তোমার যদি জিপিএ 9 এর উপরে থাকে এবং তোমার বেসিক খুবই ভালো থাকে, বেসিক আগে থেকে অনেক তুমি পড়াশোনা করেছো, পড়াশোনা সব গুছানো আছে, অনেক ভালো পড়াশোনা করেছে এবং এসএসসি লেভেলেও প্রিপারেশন ফাঁকিবাজি তেমন করে নাই, তাহলে মেডিকেলের জন্য তুমি ট্রাই করতে পারো। বিকজ মেডিকেল ইজ হিউজ কম্পিটিটিভ, অনেক প্রতিযোগিতা। আর দেখা যায় যে মেডিকেলে আসন সংখ্যা অনুযায়ী প্রায় প্রতি 9 জনের একজন চান্স পায়। সো ইটস হিউজ কম্পিটিশন। সেই ক্ষেত্রে আমি বলবো তোমার যদি হচ্ছে এই 9 জিপিএ না থাকে এবং তোমার বেসিক অনেক বেশি স্ট্রং না থাকে, তাহলে তোমাকে অবশ্যই হচ্ছে এমন সাবজেক্টে প্রিপারেশন নিতে হবে যেটা অ্যাকচুয়ালি তোমার জন্য হচ্ছে ফিজিবল, তোমার জন্য যৌক্তিক, তোমার ক্যারিয়ারের জন্য যৌক্তিক। ঠিক আছে, সো এটা ভেরি ইম্পর্টেন্ট। সো প্রিপারেশন ভালো থাকলে গুড ফর মেডিকেল। এন্ড মানে শুধু প্রিপারেশন না, জিপিএ ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? জিপিএ, হ্যাঁ এক্স্যাক্টলি, জিপিএ এন্ড প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে গো ফর মেডিকেল, অথবা যদি ভালো না থাকে তাহলে তোমার এপাশে আলাদা একটা কোনো চান্স আছে অবভিয়াসলি। রাইট রাইট। আচ্ছা, সাউন্ড ঠিক হয়নি এখনো না, ও মেবি নেট ইস্যু। ভাই একটু জুম এরিয়াটা একটু দেখান, তাহলে ইনস্ট্যান্ট ইয়াটা পাবো, রিপ্লাইটা পাবো। ঠিক আছে না সাউন্ড? হ্যাঁ সাউন্ড ঠিক আছে, আলহামদুলিল্লাহ সাউন্ড ঠিক আছে। ওকে, আচ্ছা আমরা বেশ কিছু কমেন্ট পড়ছি, কমেন্টের অ্যানসার দিছি। আমরা আবারও আমাদের যে প্রশ্নগুলো যেগুলো আছে এগুলো শেষ করে আমরা আবারও কমেন্টের দিকে চলে আসবো। আচ্ছা, ওদেরকে আমি একটু রিমাইন্ড দিতে চাই, সেটা হচ্ছে আগামী কালকে কিন্তু হচ্ছে আমাদের এক্সাম রয়েছে, বিবেনার ওয়েবসাইটে বা আমাদের অ্যাপের মধ্যে আমাদের এক্সাম রয়েছে। ওই এক্সামগুলো অবশ্যই তোমরা, এক্সামের টপিক কি তোমাদের গ্রুপে অলরেডি হয়তো ভাইয়েরা দিয়ে দিয়েছে যে কোন কোন টপিকের আমাদের প্রশ্ন হবে, সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে সলভ করবা, সেগুলো আরো এক্সাম দিবা। কারণ বিবেনা থেকে এত স্টুডেন্ট চান্স পায় তার অন্যতম মূল কারণ বিবেনা থেকে অসংখ্য এক্সাম নেওয়া হয়। আমাদের ওভারঅল বই এবং অ্যাপ মিলিয়ে প্রায় 30,000 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা আমাদের স্টুডেন্ট প্র্যাকটিস করাই। সো সেই প্র্যাকটিসের ধারাবাহিকতায় তুমি নিজেকে যাচাই করার জন্য আমি বলবো যে তোমার উচিত আগামীকাল যে আমাদের ফ্রি এক্সামটা হবে এটা অবশ্যই তুমি অংশগ্রহণ করবা এবং তুমি দেখবা তুমি এখানে কেমন নাম্বার তুলতে পারতেছো, রাইট? হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। ভাইয়া আপনার এত বছরের এক্সপিরিয়েন্স, এতগুলো স্টুডেন্ট পড়াইছেন, এখন স্টুডেন্টের পক্ষ থেকে আমার আরেকটা প্রশ্ন জাগে এরকম যে তারা মাত্র এইচএসসি দিছে, দেন আমাদের সেকেন্ড টাইমার থার্ড টাইমার অনেক স্টুডেন্ট আছে, তো এখনো নার্সিং ভর্তি পরীক্ষা বলেন বা অন্যান্য অ্যাডমিশন, যে কোনো অ্যাডমিশন, শুধু আমরা আজকে নার্সিং নিয়ে কথা বলতেছি না, তার ক্যারিয়ার নিয়ে কথা বলতেছি। সো অন্যান্য অ্যাডমিশনের থেকেও বলতে পারি এখনো মোটামুটি 5 থেকে 6 মাস, মোটামুটি 5 থেকে 6 মাসে যেহেতু একটা টাইম আছে, তাহলে এখন এই টাইমলাইনটাতে, এই 5 থেকে 6 মাস একটা লম্বা টাইমলাইনটাতে তার আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত, এটা যদি একটু তাদেরকে ভালোভাবে একটু গাইডলাইন দিতেন, গাইড করতেন যদি একটু। ওকে, ভেরি গুড। সো প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী একটা ভুল করে, সেটা হচ্ছে খুব দ্রুত তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল ডিসিশন নিয়ে ফেলে। বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা মাত্র শেষ করেছে, চারদিকে বিভিন্ন কোচিং তাদেরকে টাকাটা করতেছে, আমাদের কোচিং এত % ডিসকাউন্ট চলে, আমাদের কোচিং এই হচ্ছে সেই হচ্ছে, আমাদের কোচিং থেকে এত স্টুডেন্ট চান্স পেয়েছে, এগুলো দেখে সে কনফিউজড হয়ে যায়। সে একটু থেমে যে চিন্তা করবে তার জন্য কোনটা লজিক্যাল, তার অ্যাকচুয়ালি কোনটা করলে তার ক্যারিয়ারটা ভালো যাবে, এগুলো সে চিন্তা করে কম। এই কম যারাই চিন্তা করে তারাই কিন্তু ধরা খায়, তারাই আবার দেখা যায় তাদের মধ্যে বড় একটা অংশ সেকেন্ড টাইমার হয়ে যায়। সেকেন্ড টাইমার ইজ নট এ মানে কি বলে, এটা আসলে খুবই কষ্টের একটা বিষয়। যারা সেকেন্ড টাইমার আছো তোমরা, ইউ ক্যান রিলেট মি যে আসলে সেকেন্ড টাইম হিসেবে ভর্তি পরীক্ষা দেওয়াটা খুবই কষ্টের একটা বিষয়, যে অনেক সময় তোমার হচ্ছে দেখা যায় চারদিকের কথাবার্তা শুনতে হয়। তো স্বাভাবিকভাবে বলবো যেহেতু হচ্ছে আমাদের
এই সময়টা আছে, বাকি আছে। নার্সিং ভর্তি পরীক্ষা হতে যদি ফেব্রুয়ারি মাস 2027-এর ফেব্রুয়ারি মাসও আমি কল্পনা করি, ফেব্রুয়ারি মাসের দিকে, তো স্টিল আমাদের হাতে প্রায় 6 মাসের মতো সময় আছে। তো এই 6 মাসের যেহেতু লম্বা একটা জার্নি হবে, আমি বলবো অবশ্যই এই জার্নির আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন ঠান্ডা মাথায় বসো, কয়েকদিন একটু দেখো তোমার জন্য আসলে কোনটা বেটার হয়। তুমি খোঁজ খবর নাও তোমার জন্য মেডিকেল কেমন, তোমার জন্য ভার্সিটি কেমন, তোমার জন্য ইঞ্জিনিয়ারিং কেমন, তুমি কেমন এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমার কেমন হচ্ছে জিপিএ আসতে পারে, এটা তুমি দেখো। এখন ধরো তোমার পরীক্ষা আসলে ওইভাবে ভালো হয় নাই, বা তুমি একদম ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিয়ে একদম বসে আছো, যেখানে বেসিক স্ট্রং হওয়া এবং ভালো জিপিএ থাকা দুটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং জন্য ইম্পর্টেন্ট, তবে সেটা তোমার জন্য লজিক্যাল হবে না। তার মানে এই জিনিসগুলো তোমাকে ঠান্ডা মাথায় বসে ভাবতে হবে, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। তোমার সিদ্ধান্ত, তোমার লাইফ একান্তই তোমার। সো সময় নাও, ধীরে সুস্থে তুমি সিদ্ধান্তটা নাও। আমি বলবো এই যে সময়টা তোমার হাতে আছে, প্রথমত তুমি থামো, থেমে ঠান্ডা মাথায় চিন্তা করো, একটু খোঁজ খবর নাও। আমরা যে ডেইলি তোমাদের এক্সাম গুলো নিচ্ছি, মানে একদিন সেশন তারপর দিন আমাদের এক্সাম, এই সময় আমাদের এক্সাম গুলো একটু দিয়ে দেখো, এগুলো যেহেতু একদম ফ্রিতে, তুমি এগুলো দিয়ে দেখো তুমি এগুলো কেমন পারো, এগুলো পারতেছো কিনা। যদি পারো তখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কোন দিকে যাবা। যদি দেখো তোমার মধ্যে অনেক বেশি ঘাটতি আছে, তাহলে তোমার অবশ্যই এমন জায়গায় এমন কিছুতে ক্যারিয়ার করতে হবে যেটা অ্যাকচুয়ালি তোমার সাথে যায়। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও তুমি তোমার ক্যালিবার অনুযায়ী তোমার ক্যারিয়ারটা চয়েস করতে হবে, টু বি অনেস্ট। এখন ধরো যে সাধারণ একটু দৌড়াদৌড়ি করলে হাঁপিয়ে যায়, তারে যদি আমি এভারেস্টে উঠতে বলি, এটা তার জন্য লজিক্যাল হবে না। সে অর্ধেক পথে উঠতে গিয়ে শ্বাসকষ্টে মরেই যাবে। তো তোমাকে যাচাই করতে হবে তুমি আলটিমেটলি কতটুকু লোড নিতে পারবা, তুমি কতটুকু লোড নিতে পারবা, এই লোড নেওয়ার ব্যাপারটা তোমাকে ভালো করে ক্লিয়ার করতে হবে। আমরা আলটিমেটলি তোমাদের জন্য কিন্তু হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আমাদের সেই টেলিগ্রাম গ্রুপে আগামীকাল যে পরীক্ষা হবে, এই পরীক্ষার যে সাজেশন তোমাদের শাহিন ভাই কিন্তু সেই সাজেশনটা সুন্দর করে দিয়ে দিয়েছে। এই সাজেশনটা তোমরা অবশ্যই দেখবা। এই সাজেশনের আলোকে আমাদের প্রশ্ন হবে, কিছু কিছু জিনিস এর বাইরেও আমাদের কিছু প্রশ্ন হবে, যেহেতু 100 মার্কের পরীক্ষা। আশা করি এই পরীক্ষার প্রশ্নগুলো এমনভাবে সাজানো, এগুলোর থেকেই তোমরা নার্সিং ভর্তি পরীক্ষা যদি কখনো দাও, এখান থেকে তুমি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। প্রতি বছর এটাই হয়, বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষা দেয়, তাদের বড় একটা অংশ প্রিপারেশনের সাথে নার্সিং এর প্রিপারেশন নেয় এবং আলহামদুলিল্লাহ কমন পায়। আলহামদুলিল্লাহ। সো এটা তোমাদের কিন্তু আশা করি যে ইনশাআল্লাহ এবার হবে। ধন্যবাদ ভাইয়া। আমাদের অসংখ্য কমেন্ট আমি এখনো পাচ্ছি, যেটা অলরেডি আপনি বহুবার বলছেন, অলরেডি অনেকগুলো প্রশ্নের মধ্যে অ্যান্সার দিয়ে দিয়েছেন। তারপরে আমি একটু এক্সট্রা ভাবে একটু পয়েন্ট করে একটু হাইলাইট করে প্রশ্নটা করতে যাচ্ছি, যে জিপিএ রেঞ্জ এবং তার সকল প্রস্তুতি অনুযায়ী তার এখন যেহেতু অনেকেই মেডিকেলের দিকে চিন্তা যদি করে, তাহলে মেডিকেল দুইটা সেক্টর, সো একটা হচ্ছে নার্সিং আর একটা হচ্ছে মেডিকেল। সো সবকিছু চিন্তাধারা অনুযায়ী তার কি ধরনের রেঞ্জ হলে তার আসলে মেডিকেল নাকি নার্সিং কোনটা কোন দিকে হলে বেছে নেওয়া আসলে উচিত, কোন রেঞ্জের মধ্যে? আমি যেটা অলরেডি বলছি যে এক্স্যাক্টলি যদি তার জিপিএ ধরো এসএসসি মিলে 9 এর উপরে থাকে এবং তার বেসিক অনেক ভালো থাকে এবং সে যদি এটুকু আশা করে তার এসএসসি পরীক্ষা খুব ভালো হয়েছে, এটা যদি সে মনে করে, টু বি অনেস্ট, তখন সে হয়তো মেডিকেলের জন্য ট্রাই করতে পারে। ঠিক আছে, কিন্তু তার যদি ফ্যামিলির পাশে দ্রুত দাঁড়াইতে হয়, দেখো এখন কিন্তু এমবিবিএস পাস করার পরও বড় একটা জার্নি, তার ইন্টার্নশিপ করতে হয়, পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিতে হয়, অনেক লম্বা একটা জার্নি। এখন তার পরিবার যদি এইটুক তারা সাপোর্ট দিতে পারে, ফিনান্সিয়াল মেন্টাল সাপোর্ট দিতে পারে, ফিনান্সিয়াল সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ তোমরা হয়তো বা মনে করতে পারো যে একজন ডাক্তার অনেক টাকা, সে প্রফেসর লেভেলে যখন যায় তখন হয়তো অনেক টাকা হইতে পারে, কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু টাকাটা ইজ ভেরি টাফ। সো বাট সেক্ষেত্রে দেখা যায় যদি তুমি আর্লি ক্যারিয়ার এস্টাবলিশমেন্টের কথাবার্তা ভাবো, তাহলে নার্সিং ক্যান বি এ গুড অপশন, কারণ এখানে দ্রুত ক্যারিয়ার এস্টাবলিশ করার বড় সুযোগ রয়েছে, যেটা মেডিকেলের ক্ষেত্রে আরেকটু সময় সাপেক্ষ একটা ব্যাপার। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। যদিও প্রশ্নের উত্তরটা আপনি আগেই দিয়েছিলেন, বাট একটু হাইলাইট করার জন্য আমার বারবার এখানে কমেন্ট আসছিল আর কি, যার জন্য প্রশ্নটা করা। এটা আসবে, এটা স্বাভাবিকভাবে আসবে যে ভাই আমার জিপিএ এত, আমার কোথায় দেওয়া উচিত। আমি এই জন্য বলবো আগামীকালকে আমাদের যে বাংলা বিশেষ করে সেকেন্ড পেপারের প্রশ্ন থাকবে বেশিরভাগ, সেটাও আমাদের সুন্দর করে দিয়ে দিবে আমাদের গ্রুপে, যে কোন টাইপের প্রশ্ন থাকবে, অনেকে জিজ্ঞেস করতেছো। সো সেকেন্ড পেপারের প্রশ্ন আমাদের বেশি থাকবে, এরপরে আর কি কি থাকবে না থাকবে এগুলো সব আমরা ওই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে সুন্দর করে দিয়ে দিবে, সিক্রেট যে গ্রুপ আছে, হ্যাঁ এক্স্যাক্টলি ওই গ্রুপে দিয়ে দিবে। আর আমাদের স্টুডেন্টদেরকে রেগুলার ফলো আপ করা, রেগুলার তাদেরকে গাইডলাইনের মধ্যে রাখার জন্য আমরা কিন্তু একটা রেজিস্ট্রেশন গুগল ফর্ম দিয়েছি। সো ওটা যারা দিয়েছে, আমাদের রেগুলার যে সাজেশন আসবে, রেগুলার যে বিশেষ করে আমাদের এই সেশনগুলো টানা যে 6টা সেশন হবে, 6টা 100 মার্কের এক্সাম হবে, এগুলো যারা কমপ্লিট করবে এদের মধ্যে থেকে আমরা টপ 10 জনকে আমরা পুরস্কৃত করবো, যারা একদম সিরিয়াসলি এগুলো আমাদের সাথে কানেক্টেড থাকবে। সো আমি বলবো যে একটা শিক্ষার্থী নার্সিং এর স্বপ্ন পূরণ করার জন্য বিবিএনএ যে আয়োজনগুলো করে, ডেফিনেটলি দ্যাট উইল বি এনাফ।
এছাড়াও তাকে আমি বলবো তুমি ঠান্ডা মাথায় ভাবো তোমার জন্য আসলে কোনটা যৌক্তিক। তোমার এসএসসি পরীক্ষা কেমন হয়েছে এটা তোমার চেয়ে ভালো কেউ জানে না। সো তুমি জানো যে তোমার আসলে অ্যাকচুয়ালি কেমন পরীক্ষা হয়েছে। ওকে, এই তো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এখন এই যে প্রশ্নটা করব এটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ, অর্থাৎ মাত্র সদ্য যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য, যারা সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার তারা অনেকটাই এই বিষয়গুলো সম্পর্কে অবগত। যারা মাত্র বা সদ্য হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়ে আসছে তারা আসলে জানে না যে নার্সিং সেক্টরে আদৌ কোনো ধরনের হচ্ছে নেগেটিভ মার্কিং আছে কিনা। যেমনটা আমরা মেডিকেলে দেখে থাকি যে একটা নির্দিষ্ট সংখ্যক ভুল গেলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা নেগেটিভ মার্কিং হয়, দেন অন্যান্য বেশ কিছু ইউনিভার্সিটিতে হয়। বা এখন আমার প্রশ্ন হচ্ছে নার্সিং এ এই ধরনের কোনো নেগেটিভ মার্কিং আছে কিনা, যে ভুল গেলে উত্তর কাটা যাবে বা মার্ক কাটা যাবে, এরকম কোনো কিছু আছে কিনা? আচ্ছা, এটাই নার্সিং এ বড় একটা সুবিধা যে তুমি আন্দাজে দাগাইলেও তোমার কোনো নাম্বার কাটবে না, কিন্তু মেডিকেলে তুমি ভুল দাগাইলে তোমার কিন্তু নাম্বার কাটবে। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য নাম্বার কাটতেছে। সো এটা মেডিকেলে নেগেটিভ মার্কিং আছে, নার্সিং এ নেগেটিভ মার্কিং নাই। সো এটা নার্সিং এর এই কারণে দেখা যায় যে অনেক স্টুডেন্ট আন্দাজে দাগানোর পর অনেক ভালো নাম্বার তুলতে পারতেছে। এই জন্য নার্সিং মানে আলটিমেটলি ভর্তি পরীক্ষা দিলে অনেকেই মোটামুটি ভালো নাম্বার তুলতে পারে যদি আগে পড়া থাকে, বেসিকটা মোটামুটি ভালো থাকে। আর মানে তুমি যদি রেগুলার বি ব্রেনের আমরা যে এক্সামগুলো দিচ্ছি এগুলো যদি তুমি ভালো করে পড়ে যাও, জাস্ট এগুলা আর কিছু বই পড়াও নাই, খুলোই নাই, তাও তুমি দেখবা যে হচ্ছে তুমি ওই আন্দাজে ওই যেগুলো ডেইলি এক্সামের যে প্রশ্নগুলো আছে সেগুলাই এনাফ, মোর দ্যান এনাফ। এর বাইরে তার কিছুই লাগবে না, এগুলো এর বাইরে কিছুই লাগবে। এগুলো পড়ে গেলে পরীক্ষার সময় দেখবে এগুলো থেকে কমন আসছে। এটাই হয় প্রত্যেক বছর। আচ্ছা, যাক যাক যাক। ওকে, সো এখন আমরা একটু কমেন্টের দিকে যাই। হ্যাঁ শিওর, আমরা আর বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, কালকে ওদের পরীক্ষা, আমরা আর 5 মিনিটের মতো হচ্ছে আমরা হয়তো বা থাকবো। সো আমরা ওদের কমেন্টগুলো একটু হ্যাঁ শিওর করতে পারি বসে। আচ্ছা, যারা পয়েন্ট রিলেটেড প্রশ্ন কমেন্ট করছো তাদের অ্যানসারগুলো আমরা এখন আর দিচ্ছি না, কারণ অলরেডি এগুলো দিব, এগুলো আস্তে আস্তে ও আগে সময় নাও, তুমি আগে পরীক্ষা দাও, তুমি আগে কালকে আমাদের যে পরীক্ষা আছে দাও, দিয়ে দেখো তুমি কেমন নাম্বার পাও। এই যে তোমরা তাড়াহুড়া করো না, এই তাড়াহুড়া করাটাই হচ্ছে এখন কি বলে, তাড়াহুড়া করাটাই তোমার বিপদের কারণ হইতে পারে। তাড়াহুড়া করো না, 2-3 দিন সময় নাও, 1 সপ্তাহ সময় নাও, 2 সপ্তাহ সময় নাও, নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করো। এই সময়টা তুমি বসে থাকবা, এই সপ্তাহে তুমি পড়বা। দেখো যে কোনো ভর্তি পরীক্ষায় তোমার হচ্ছে তোমার ইংলিশ আছে, তো ইংলিশ গ্রামার পড়ো। যে কোনো ভর্তি পরীক্ষা বাংলা ব্যাকরণ আছে, বাংলা ব্যাকরণ পড়ো। যে কোনো ভর্তি পরীক্ষা তোমার মানে তোমার সাধারণ জ্ঞান আছে, যদি তুমি আর্টস মেডিকেল বা নার্সিং যেটাই দাও সাধারণ জ্ঞান আছে, এগুলো পড়ো। তুমি পড়তে পড়তে তুমি একটা আস্তে আস্তে সিদ্ধান্ত নাও। তুমি একটা প্রিপারেশন শুরু করে দিলা, শুরু করে দেওয়ার পরে পরবর্তীতে ট্র্যাক চেঞ্জ করা ইজ ভেরি টাফ। সো আসলে ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়াটা খুব একটা বেশি কাজের, বা এটা মানে খুব যে ফল যে ভালো আসে বিষয়টা এমন না, একটু অ্যানালাইসিস করে সময় নিয়ে আসলে ওদেরকে করতে হবে। আচ্ছা, এখানে অনেকে প্রশ্ন করতেছে যে কোন বই থেকে প্রশ্ন হবে না হবে, সেটা আমাদের কোর্স আউটলাইন অলরেডি গ্রুপের মধ্যে গ্রুপের মধ্যে অলরেডি দাও। স্বাভাবিকভাবে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন যেহেতু হচ্ছে নবম দশম শ্রেণীর যেই তোমার ব্যাকরণ বই থেকে হয়, বাংলাটা যেহেতু আগামীকাল বাংলা পরীক্ষা, সো নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা একটু ভালো করে পড়বা। এর বাইরেও কিছু প্রশ্ন থাকবে অবশ্যই, এমন না যে সবই 19 বই থেকে আসবে। নার্সিং ভর্তি পরীক্ষাতে কিছু এক্সট্রা প্রশ্ন আসে, ওই প্রশ্নগুলো যারা পারে দেখা যায় তারাই মোটামুটি ভালো আগায় থাকে, এবং আমরা আমাদের কোর্সে ওই টাইপের প্রশ্নগুলো আগে সলভ করে দেওয়ার ট্রাই করি। আচ্ছা আচ্ছা, ওকে। সো এখন একটু ওকে, নেক্সট হচ্ছে আর একটু উপরে দিকে কমেন্ট কিছু নেই, নতুন কমেন্টার তেমন আসতেছে না মেবি। একটু ইউটিউবে একটু দেখান ওদের একটু যত ধরনের কনফিউশন আছে সেগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, ওকে, নিচে মেবি 2টা আসছে। ওকে, সো আশা করি ওদের সমস্ত প্রশ্ন যেগুলো ছিল, এর বাইরেও কিছু প্রশ্ন আছে আমাদের নেক্সট সেশনগুলোতে আমরা আরো ডিটেইলসে আলোচনা করব। আজকে সেশনে আমরা যতটুকু আমরা এক্স্যাক্টলি স্টুডেন্টের বেসিক জিনিসগুলো, আমাদের আজকের টপিকটাই ছিল মেডিকেল বিশ্ববিদ্যালয় নাকি নার্সিং, সো সেগুলার কম্পারেটিভ একটা অ্যানালাইসিস আমরা দেওয়ার ট্রাই করেছি। আমি আবারও বলেছি, তোমার যদি সামারাইজ করি সেক্ষেত্রে অবশ্যই তোমাকে এমন ক্যারিয়ার চুজ করতে হবে যেটা এআই দ্বারা সহজে রিপ্লেসেবল হবে না, এরকম ক্যারিয়ার। তুমি এমন সাবজেক্টে পড়া যাবে না, মানে যে তুমি চাইলে পড়তে পারো, বাট মানে প্র্যাকটিক্যাল হবে না, যে সাবজেক্ট কিছুদিন পরে মানে চাকরির বাজারে যেটা অ্যাকচুয়ালি দাম থাকবে। অলরেডি এমন অনেকগুলো সাবজেক্ট হয়েছে যেগুলো তো অনেকে না বুঝে জাস্ট একটা ভালো ইউনিভার্সিটি ওই সাবজেক্ট পেয়েছে বলেও ভর্তি হয়ে গেছে। ওইটার শুধুমাত্র ভাইব কিন্তু হচ্ছে কি বলে যে ওইটা, হ্যাঁ, এগুলো আমরা নেক্সট সেশনগুলোতে আমরা আরো ডিটেইলস আলাপ করার ট্রাই করবো। ওইটার ভাব শুধুমাত্র 4 বছরে থাকে, এরপরে আর ওইভাবে থাকে না। আর নর্মালি বি ব্রেইনার বাংলাদেশের প্রথম এমন প্ল্যাটফর্ম যারা ডেডিকেটেড ভাবে
আমি যদি একটা প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে বিব্রেনারের কোর্স ফি বাংলাদেশে অন্য যে কোনো নার্সিং কোচিং প্ল্যাটফর্মে থেকে কেন অনেক বেশি, শুধু বেশি না অনেক বেশি। আচ্ছা, এটার বেশি হওয়ার অন্যতম মূল যে কারণ সেটা হচ্ছে আমাদের পার্সোনাল কেয়ার। অন্য সব পার্সোনাল কেয়ারের কথা বললেও কেয়ারটার পার্সোনাল থাকে না, আমাদের তো অ্যাকচুয়ালি পার্সোনাল। আমরা স্টুডেন্টের এক এক স্টুডেন্টের সমস্যা এক এক রকম, সবাইকে আল্লাহ একই রকম ভাবে বানায় নাই, সবাই ধারণ ক্ষমতা একই রকম না, সবাই পড়াশোনার আগ্রহ একই রকম থাকবে না। কিন্তু আমরা বিবেনার থেকে এইটুকু বিশ্বাস করি যে একটা স্টুডেন্ট সিরিয়াসলি নার্সিং এর জন্য প্রিপারেশন নিতে চায়, যার সিরিয়াসলি আগ্রহ থাকে নার্সিং এর জন্য পড়াশোনা করা, সে একটা স্পেশাল কেয়ার ডিজার্ভ করে। সেটাই হেলা খেলার জীবন না, তোমার লাইফ লং তোমার একটা ডিসিশন। এখানে তুমি আলসেমি করবা, তোমাকে কেউ জবাবদিহিতার মধ্যে আনবে না, সেটা হয় না। তুমি এখানে তোমার পুরো জীবন জীবন গড়নের টাইম, এই সময় তুমি ভুল সিদ্ধান্ত, ভুল প্রশ্ন, তোমার হচ্ছে ভুল স্ট্রেটেজির কারণে তোমার চান্স মিস হয়ে যাবে, এটা আমরা অ্যালাউ করি না, আমরা বরদাস্ত করি না। এই জন্য আমরা আমাদের টিম থেকে আমরা বিশাল একটা বড় টিম, যেটা বাংলাদেশে ডেডিকেটেড ভাবে নার্সিং স্টুডেন্ট যারা ভর্তি করি তাদের জন্য কাজ করি, এই পুরো টিম মিলে আমরা আমাদের স্টুডেন্টের জন্য কাজ করি। তোমরা দেখো যারা আমাদের অলরেডি প্রিভিয়াস আগের স্টুডেন্ট ছিল, তাদের কাছ থেকে ফিডব্যাক নিলে জানতে পারবা আমরা আমাদের স্টুডেন্টের ব্যাপারে কত বেশি পরিমাণ সার্ভিস দেওয়ার ট্রাই করি, কেয়ার করি। তুমি আমাদের ফেসবুক গ্রুপে যাও, গিয়ে দেখো যারা আমাদের এখন সেকেন্ড টাইম, অলরেডি আমাদের 100 ক্লাস হয়ে গেছে, ওই ক্লাসগুলোতে ওরা তো অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছে, বাজারে তো 4000-5000 টাকার সস্তা কোর্সের অভাব নাই। এরপরে ওরা আমাদের কাছ থেকে 12,000 টাকা দিয়ে কোর্স ভর্তি হওয়ার পরে ওদের ফিডব্যাক গুলো তুমি দেখো, আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে দেখো, ওরা তো গতকালকেও দেখলাম 10-12 জন পোস্ট দিয়েছে, ওরা অ্যাকচুয়ালি 100তম ক্লাস সেঞ্চুরি হয়েছে বিবিএনআরে। এই সেঞ্চুরিতম ক্লাস করার পরে, 100টা ক্লাস করার পরে ওদের অভিমতটা কি, ওরা কি বলতেছে বিবিএনআর নিয়ে, কি ভাবতেছে, ও যে এত টাকা দিয়ে ভর্তি হলো ওর কাছে ব্যাপারটা কত বেশি লজিক্যাল, তাহলে তুমি উত্তর পেয়ে যাবা। আমরা এক্স্যাক্টলি বিব্রেইনারকে কপি করে, বাজারে অনেকগুলো জিনিস থাকতে পারে, বাজারে যখন বেস্ট কিছু চলে আসে তখন সেইটার অনেকগুলো সস্তা কপি ভার্সন চলে আসে, আসার পরে মানুষ ওগুলো কিনে তখন হচ্ছে ধরা খেয়ে তখন পরবর্তীতে আবার আসতে হয়। আমরা এটুকু জানি পরবর্তীতে সেকেন্ড টাইমার হিসেবে বিব্রেইনার এত স্টুডেন্ট হয় তার অন্য মূল কারণ প্রথমবার বিব্রেইনারের কোর্স ফি দেখে অনেকে পিছিয়ে গিয়ে ভুল জায়গায় ভর্তি হয়ে আফসোস করে, পরে সেকেন্ড টাইমে ঠিকই বিব্রেইনারে আসে। সো এইটাই হচ্ছে মেইন কারণ, এটাই প্রত্যেক বছর হয়। সো এটা আমরা বলার পরেও এটা অনেকেই এরকম ভুল ডিসিশন নিবে, পরে আবার সাফার করবে, এটাই স্বাভাবিক। 100তম ক্লাসে অনেকগুলো কমেন্ট দেখতেছিলাম এরকম যে আগে জানলাম না কেন বিব্রেইনারের নাম, বা হচ্ছে আগে কেন আসলাম না, এই রিগ্রেট থাকবে যে হচ্ছে কেন আগে বিব্রেইনার সম্বন্ধে জানলাম না। যারা জানার পরেও হচ্ছে রাইট ডিসিশন নিতে পারে নাই, আসলে তারা খুবই বড় ভুল করে, হচ্ছে আফসোস করে এরকম যে আগে কেন ভর্তি হইনি, জানতাম তো আগে কেন ভর্তি হইনি, এরকম এটা হয়। এটা এখন তুমি এটা বলার পরেও দেখবা যে অনেকে আছে যে রাইট ডিসিশন নিয়ে ফেলবে। এন্ড এটাই তো বললাম যে সময় নাও, তোমরা সময় নাও, তার নামটা ভাবো তোমার জন্য কোন ক্যারিয়ারটা ভালো হয়। মেডিকেল আছে, ইউনিভার্সিটি আছে, নার্সিং আছে, বিদেশ আছে, তোমার সামনে অনেক বড় অপশন আছে, হিউজ অপরচুনিটি। তুমি দেখো তোমার জন্য কোনটা ভালো হয়। আমরা কখনোই বলবো না এটা আসো, আমরা বলবো যে এক্স্যাক্টলি তুমি একটু ঘাটাঘাটি করো, একটু গুগল করো, একটু তুমি এআই এর হেল্প নাও, চ্যাটজিপিটি হেল্প নাও, বিব্রেইনারে এআই আছে সেটার হেল্প নাও, তাইলে কিন্তু হচ্ছে তুমি বুঝতে পারো। ঠিক আছে? আর আমরা সবসময় বিব্রেইনারে বলি আমরা ডেডিকেটেড ভাবে যারা একদম হাইপার ফোকাসড অন নার্সিং, যার নার্সিং চান্স লাগবে এরকম যারা, তাদেরকে আমরা চাই। এক্স্যাক্টলি তারা হচ্ছে একটু নার্সিং একটু অন্য কিছু, তো তাদের জন্য মেবি বিব্রেইনার না, কারণ আমরা অনেক বেশি ডেডিকেটেড ভাবে পড়াই, আমরা চাই স্টুডেন্টরাও যাতে ডেডিকেটেড ভাবে আসুক। ব্যাপারটা বুঝতে পারছো? সো এই জন্যই আমরা ডেডিকেটেড প্ল্যাটফর্ম হিসাবে ইনশাআল্লাহ ছিলাম, মাসি ইনশাআল্লাহ থাকা ট্রাই করবো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ ভাইয়া। তাহলে এখন এত বেশি আর কমেন্ট বা হচ্ছে তাদের আর যদিও থাকে সেগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট সেশনে আলোচনা করব। আর তোমাদের আগামী কালকে পরীক্ষার জন্য শুভকামনা, কিভাবে পরীক্ষা দিবা না দিবা এটার উপরে একদম ডিটেইল ভিডিও আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, ভাইয়ারা দিয়ে দিবে, তো সেটা তোমরা ফলো করে তোমরা ওইভাবে এক্সাম দিয়ে ফেলবা। এবং ইনশাআল্লাহ আবার বললাম তোমাদের জন্য পুরস্কার থাকবে, ভালো করে হচ্ছে ইনশাআল্লাহ ভালো করে পড়বে এবং এক্সামটা দিবা। এবং এই এক্সাম দিলে কিন্তু বিবিএনআর আমাদের যে অ্যাক্সেস বই এটা পাওয়ার তোমাদের সুযোগ রয়েছে। সো যারা আর্থিক সমস্যার কারণে ভর্তি হতে পারছো না তারা ভালো করে পড়ো, ভালো করে পড়ে এই উসিলায় তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে ফেলো। বিবিএনআর এর বই পাওয়ার উসিলায় যদি ভালো করে প্রিপারেশন নিয়ে ফেলো তাহলে কিন্তু হচ্ছে তুমি হচ্ছে অনেক বেশি এগিয়ে থাকবে। বুঝতে পারছো? এই যে কমেন্টে দেখো, সত্যি অনেক ভুল হয়েছে ফার্স্ট টাইমে বিবিএনআর সম্পর্কে না জানার কারণে। সেকেন্ড টাইমে এই কোর্সে ভর্তি কি বলে এই ভর্তি হয়নি ফ্যামিলি ক্রাইসিসের কারণে, তাই এখন থার্ড টাইমে কোর্সে ভর্তি হয়েছে। চিন্তা করো
চিন্তা করো, ফার্স্ট ওর রিগ্রেট হচ্ছে, ফার্স্ট টাইমে ও বিবিএন ভর্তি হয় না বলে ওর খারাপ লাগছে, সেকেন্ড টাইমে আর্থিক সমস্যা ছিল, ফ্যামিলি সাপোর্ট করতে পারে নাই, থার্ড টাইমে এসে সে বিবিএন ভর্তি হইতে পেরেছে। ফার্স্ট টাইমের ব্যাচের সাথে আমাদের সাথে ও আচ্ছা, ফার্স্ট ব্যাচে যুক্ত হয়ে, আল্লাহ তোমার পরিশ্রম কবুল করুক। এই জন্য এরকম স্টুডেন্টদের যারা অ্যাকচুয়ালি এত ডেডিকেশন নিয়ে আমাদের উপরে ভরসা রেখেছে, আমরা ইনশাল্লাহ তাদের এই ভরসা আমি ভাঙতে দিব না। আমরা বিশ্বাস করি, আমরা তাদের জন্য আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা কমেন্ট আসছে যে ভাইয়া কোর্স কেনার মতো সামর্থ্য না থাকলে আমরা চাইলে আপনাদের বই কিনতে চাইলে কি বই নিতে পারি কিনা? হ্যাঁ, এই যে পারবে, এই যে 3টা বই পুরস্কার, পরীক্ষা ভালো করে দিবা, ভালো করে পরীক্ষা দিয়ে তুমি টপ পজিশন করলে 10-এর মধ্যে থাকলে তো বই পাচ্ছ, টেনশন কি? কারণ আমাদের বইগুলো কোর্স ম্যাটেরিয়াল, আমরা কোর্সের বাইরে বইগুলো বিক্রি করি না, বাজারেও কিনতে পাবা না। আমাদের নতুন এডিশনের বইটা শুধুমাত্র আমাদের কোর্স ম্যাটেরিয়াল, কারণ আমরা কোর্সে যেটা পড়াই সেটার আলোকে বইগুলো বানানো, এই জন্য আমরা বই বিক্রি করি না, বুঝতে পারছো? সো এটা হচ্ছে ফ্যাক্ট, এটা মানে এটা বাস্তবতা, এর বাইরে এটা আর কি বলবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, আমরা আমাদের নেক্সট সেশন ইনশাআল্লাহ মঙ্গলবার, আমরা আমাদের নেক্সট সেশনে আমরা আরো ডিটেইলসে আমাদের নেক্সট টপিক কি হবে আমরা ডিটেইলসে জানিয়ে দিব। আজকে এই কথাগুলো শুনে আই থিংক এইটুকু তোমরা ভরসা পেয়েছো যে এক্স্যাক্টলি তোমার জন্য রাইট ডিসিশন কোনটা, এটা সিলেক্ট করার আগে তোমাকে ঠান্ডা মাথায় আরো বসে ভাবতে হবে, কারণ একবার ভুল ডিসিশন নিয়ে ফেললে তাহলে কিন্তু সেই রাস্তা থেকে ব্যাক করা টাফ। সো প্রথমে রাইট ডিসিশন নিতে হবে। শুরুতেই যদি কেউ মানে একদম বলা যায় যে মরিচিকার মধ্যে বা হচ্ছে চোরাবালির মধ্যে পড়ে যায়, তাহলে সেখান থেকে উতরায় আসাটা অ্যাকচুয়ালি অনেক বেশি কঠিন। তো ভাইয়াপুরা সবার জন্য শুভকামনা কালকের পরীক্ষার জন্য। এন্ড এই বই যে তোমাদের জন্য যে পুরস্কার যেগুলো রাখা হয়েছে সেগুলো যদি পাইতে চাও, জাস্ট একদিন পরীক্ষা দিলাম বাকি অন্য দিন নাই, এমনটা করলে কিন্তু হবে না, সবগুলো পরীক্ষা দিতে হবে। হবে। তুমি যদি লাইভ এক্সাম দিতে নাও পারো, রেকর্ডেড এক্সাম যে প্র্যাকটিস এক্সাম ওটাও তোমাকে অবশ্যই দিতে হবে। মানে এক কথায় কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে, তোমাকে কন্টিনিউয়াস থাকতে হবে, কন্টিনিউয়াস। এটা অ্যাকচুয়ালি এমন না যে মানে আমরা এখান থেকে কিছু পাচ্ছি, আমরা তুমি যাতে করে বুঝতে পারো যে বই নিতে পারো এবং তোমার প্রিপারেশনটাকেও খুব চাঙ্গা করতে পারো, রাইট, তুমি নিজে বুঝতে পারো যে তোমার অ্যাকচুয়ালি এখন পজিশন কেমন, তোমার কতটুকু ইমপ্রুভ করা প্রয়োজন, তুমি যাতে ভালো করে বুঝতে পারো, এটা হচ্ছে মেইন কথা। সো আজকে আমরা ডিগ্রিতে করব না, থ্যাংক ইউ ফর আমরা হ্যাঁ, কাল হলে পরীক্ষা আছে, তোমরা পড়ো, তোমাদের জন্য দোয়া শুভকামনা রইলো। আর পড়াশোনা রিলেটেড বিভিন্ন টিপস গুলো আমাদের গ্রুপে, তোমাদের সম্মানিত শাহিন ভাইয়া তোমাদেরকে সেই ব্যাপারে সহায়তা করবে, অন্যান্য ভাইয়ারাও গ্রুপে সহায়তা করবে, আমাদের অ্যাডভাইজার রয়েছে, আমাদের হিউজ বড় অ্যাডভাইজার প্যানেল আছে, তোমরা মানে কি বলে তোমাদেরকে সহায়তা করার জন্য আমরা সব সময় রেডি আছি। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।